শুধুমাত্র চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়া 493 জন জুলাই যোদ্ধার নষ্ট হয়েছে একটি করে চোখ, আর দুই চোখের দৃষ্টি হারিয়েছেন অন্তত 11 জন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য দেন চিকিৎসকেরা। নতুন 5 জন সহ শেখ হাসিনার বিরুদ্ধে 8 দিনে 24 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হলো। জুলাই অভ্যুত্থান দমনে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের বক্তব্যে একের পর এক উঠে আসছে গুলি করে হত্যা ও নির্যাতনের বর্ণনা। সোমবার 8ম দিনে সাক্ষ্য দেন রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক সহ 2 চিকিৎসক। তারা জানান, ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে আন্দোলনকারীদের অধিকাংশের চোখে মেটালিক পিলেট পাওয়া যায়, কেউ কেউ গুলিতেও আহত ছিল। তাদের 493 জনের এক চোখ নষ্ট হয়ে গেছে। উনি ওনার সাক্ষ্যে চোখ হারা যে আহত ব্যক্তিরা ছিল, যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল, তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছেন। 5 আগস্ট পর্যন্ত যে প্রেজেন্টেশনটা দিয়েছেন তাতে দেখা যায় 1000-এরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছে। সাক্ষ্য দেন 19 জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে নিহত শহীদ মারুফের বাবা। বলেন, গুলিবিদ্ধ ছেলের ক্ষতস্থান এক পুলিশ সদস্য রাইফেলের বাট দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। এছাড়া বিজিবি সদস্যদের গুলি করার বর্ণনাও দেন। এ সংক্রান্ত একটি ভিডিও দেখানো হয় ট্রাইব্যুনালে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে একটা জায়গায় তার ছেলেকে থামানো হয়। চিকিৎসায় বাধাগ্রস্ত শুধু করা হয়নি, থামিয়ে রাইফেলের বাট দিয়ে খুঁচিয়ে ক্ষতস্থানটাতে আঘাত করা হয়, দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা, এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত। এদিকে রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা ও 2 জনকে হত্যা মামলায় বরখাস্ত পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক বন্ধ করে কর্মস্থলে যাওয়া আসা করায় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। গাজীপুরের পুলিশ কমিশনার থাকেন ঢাকায়, রাস্তা বন্ধ করে ঢোকেন গাজীপুরে। এতে ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারী সাধারণ মানুষ। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে গাজীপুরের পুলিশ কমিশনারকে। এখানে আমাদের আলোচনা হয়েছে, এই ক্ষেত্রে আমরা আইজি মহোদয় অলরেডি একটা ডিসিশন নিছে, আপনারা হয়তো কিছুদিনের ভিতরে জানতে পারবেন। প্রথম হলো তার নিয়ম মত হলো তার কারণ দর্শানো, ওইটা উনি কারণ দর্শানো ব্যাখ্যাটা তলব করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে থানা ফাঁড়ি সহ 5750টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় 6,51,609টি। এসব অস্ত্রের খোঁজ দেওয়ার বিষয়ে পুরস্কার ঘোষণা করছে সরকার। উপদেষ্টা বলেন, লুট অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রাখা হবে। আমরা চেষ্টা করব যত, এই জন্য তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য। এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠাই নিয়ে আসা। উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এখন প্রচুর নিয়োগ হচ্ছে। নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। একটা হলো ভর্তি বাণিজ্য, আর একটা হলো পোস্টিং বাণিজ্য। এই ভর্তি বাণিজ্য ক্ষেত্রে যদি আপনারা আমাদের ইনফরমেশন দিতে পারেন, এই জন্য আমরা এখন টাকা ডিক্লেয়ার করি নাই, বাট আপনাকে ধন্যবাদ দিই। যদি আমরা এখানে ভর্তিতে কোনো ধরনের কোনো দুর্নীতি হচ্ছে কিনা, যদি কোনো রকমের দুর্নীতি হয় আপনারা আমাদের জানাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান, ভারতে গ্রেপ্তার আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার চেষ্টা করা হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, উপমহাপরিদর্শক, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার 52 কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। চলতি দায়িত্বে থাকা সমমর্যাদার 12 জনকে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত 6 জনকে নিয়মিত ডিআইজি করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে 12 জন ডিআইজির দপ্তর বদল করা হয়েছে। অপর একটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার মর্যাদার 14 জনকে বদলি ও পদায়ন করা হয়েছে। এদিকে
বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ সহ 7 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি 6 পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বাগেরহাটের আসন কমিয়ে ইসি জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাই সবশেষ খসড়ার গ্যাজেট বাতিল করে আগের 4টি আসন ফেরত চেয়েছেন তারা। এদিকে বরগুনায় 2টি থেকে বাড়িয়ে 3টি ও পিরোজপুরে 3টি থেকে বাড়িয়ে 4টি আসন ফেরত চেয়েছেন এলাকাবাসী। অন্যদিকে পার্বত্য অঞ্চলে ভৌগোলিক বিবেচনায় 3টির পরিবর্তে 8টি আসনের দাবি উঠেছে। সংসদীয় আসনের সীমানার খসড়ার গেজেটের দাবি আপত্তির শুনানির দ্বিতীয় দিনের প্রথম ভাগে আলোচনা হয় খুলনা অঞ্চলের আসন নিয়ে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে সোমবার দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের 7টি আসনের শুনানি হয়। গাজীপুরে একটি আসন বাড়ানোয় এবং বাগেরহাটে একটি কমানোর প্রতিবাদ জানান আপিলকারীরা। এদিকে রামপাল ও মোংলাকে আলাদা আসনে সংযুক্ত করায়ও ক্ষোভ জানান তারা। একদম ইলিগাল এবং টোটালি ক্লিয়ার ভায়োলেশন অফ আর্টিকেল 27 বিকজ এই কমিশন উইদাউট হ্যাভিং রিজন এই ডিসিশনটা নিয়েছে। ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 13টি আসনের বিষয়ে শুনানি হয় বিকেলে। এ সময় 2008 সালের আগের সীমানা ফেরানোর দাবি জানানো হয়। বরগুনা 3টা আসনের সীমানা বড়, মিনিমাম 25টা, অতএব বাকি বিষয়গুলো এই কারণে আমরা পূর্বের 3টা আসন পূর্ণবহাল চাচ্ছি। নলছিটির 4টা ইউনিয়ন যদি ঝালকাঠি, রাজাপুর এবং কাঠালিয়া উপজেলার সাথে দিয়ে দেওয়া হয় ডিমার্কেটেড করে ওই কনস্টিটিউয়েন্সিতে, তাহলে ভোটার সংখ্যা প্রায় একেবারেই 50-50 হয়ে যায়। তাহলে একটা আসন আমাদের থেকে বঞ্চিত করেছে, সেই আসনটা ছিল স্বরূপকাঠি, আমরা যেটা নেশাবাদ বলি, আমরা সেই আসনটা ফেরত চেয়েছি। ঝালকাঠির 2টি আসনে ভোটারের সমতা আনার দাবি করা হয়, আর পার্বত্য অঞ্চলে 3টির বদলে 8টি আসনের দাবিও ওঠে। পার্বত্য চট্টগ্রামের এই 3 জেলায় 3টি সংসদীয় আসন তারা যাতে বাড়িয়ে 8টিতে করে এবং এই 8টি আসন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে, এজন্য আমরা তাদেরকে একটি আবেদন আমরা জানিয়েছি। 300 সংসদীয় আসনের মধ্যে 40টির সীমানা পুনর্নির্ধারণ করে 30 জুলাই খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। দাবি আপত্তি আসে 83টি আসনে। 27 আগস্ট পর্যন্ত শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 5টি সংসদ নির্বাচনে সরাসরি ভোটে জয়ী হয়ে এমপি হন মাত্র 84 জন নারী। একটি নির্বাচনে সর্বোচ্চ 22 নারী জয় পেয়েছেন। তবে এবার নারী প্রার্থী বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, এনসিপি সহ অধিকাংশ দল। জামায়াত বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নারী প্রতিনিধিত্ব এমনিতেই বাড়বে। তবে নারী নেত্রীরা বলছেন দলগুলো আশ্বাস দিলেও ভোটের মাঠে চিত্র ভিন্ন। সরকারি হিসেবে দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, কিন্তু সংসদে প্রতিনিধিত্বের প্রশ্নে এখনও অনেক পিছিয়ে তারা। সংরক্ষিত আসন বাদ দিলে নারী এমপিদের সংখ্যা ছিল হাতে গোনা। 2001 সালে 8ম জাতীয় সংসদে নির্বাচিত নারী এমপি ছিলেন মাত্র 6 জন। 2008-এ 19, 2014 সালে 18, 2018-তে 22 এবং সবশেষ 2024-এ নির্বাচিত এমপি ছিলেন 19 জন। বিএনপিতে বর্তমানে 15% নারী নেতৃত্ব রয়েছে। আসন্ন নির্বাচনে সরাসরি ভোটে নারী প্রার্থী বাড়াতে চায় দলটি। এজন্য মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার বলছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। জনগণ চাওয়ার পরেও কিন্তু দলের একটা দায়িত্ব থেকে যায়। হ্যাঁ, সেই জায়গা থেকে অবশ্যই প্রত্যেকটা দলের মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে হবে, মানসিকভাবে একটা পরিবর্তন আসতেই হবে যে আমরা বেশি আরও নারী ডিরেক্ট ইলেকশনে আনতে পারি। জামায়াতে ইসলামী 43% নারীর অংশগ্রহণ দাবি করলেও তাদের জনসভা বা কর্মসূচিতে নারী নেতৃত্ব দেখা যায় না। ভোটের মাঠে নারীদের পিছিয়ে পড়ার কারণ দেখাচ্ছে দলটি। সরাসরি ইলেকশন করলে যেটা হয়, তাদের যে ভোটারদের কাছে যাওয়া, আমাদের দেশে কালো টাকা, সন্ত্রাস, অনেক চ্যালেঞ্জ ভোটের আছে, এগুলো মোকাবেলা করে কিন্তু নারীরা জিততে পারে না, এটা পরীক্ষিত। সরাসরি ভোটে সবচেয়ে বেশি নারী প্রার্থী দিতে চায় এনসিপি, আর গ্রহণযোগ্যতা আছে যাদের, মনোনয়ন দৌড়ে তাদের এগিয়ে রাখবে এবি পার্টি।
15% নারীদের আমরা আসলে প্রার্থী হিসেবে মনোনয়ন দিব দল থেকে। আমাদের যারা নারী নেত্রী আছে এনসিপির এবং তাদের মাধ্যমে তাদের দেখেও কিন্তু আসলে অনেক নারীরা এই রাজনৈতিক দলে আসতে যাচ্ছে। আমরা যেটা চেষ্টা করেছি এখন পর্যন্ত যাদেরকে আমরা নমিনেশন দিয়েছি আমাদের দলে, এরা কিন্তু গ্রাসরুট থেকে কাজ করে এখানে এসেছে। কারো ভাই মানে বোন অথবা ভাবি অথবা মামি হওয়ার কারণে কিন্তু কেউ নমিনেশন পায় না। আইন অনুসারে সব দলের 33% নারী নেতৃত্ব নিশ্চিতের বাধ্যবাধকতা রয়েছে। গণ অভ্যুত্থানের পর রাজনীতি ও সংসদে এ অবস্থান কতটা পাকাপোক্ত হয় সেটাই এখন দেখার বিষয়। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীকাল থেকে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনকে কেন্দ্র করে প্রায় সব প্রার্থী লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ করেছেন। পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছেন একে অপরের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য বলছে সবার একই অভিযোগ প্রমাণ করছে, কর্তৃপক্ষ কারো প্রতি পক্ষপাতিত্ব করছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে যাচ্ছে 9 সেপ্টেম্বর। এদিকে আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে সোমবার পর্যন্ত প্রার্থীরা মতবিনিময় করেন শিক্ষার্থীদের সাথে। ছাত্র শিবির বলছে শিক্ষার্থীদের যেসব সমস্যা রয়েছে নির্বাচিত হলে সেগুলো সমাধানে তারা কাজ করবে। সেই সঙ্গে প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে না বলে অভিযোগ তাদের। যে নীতিমালাগুলো মেনে চলা দরকার, ক্লাসরুমে ঢোকা, রিডিং রুমে ঢোকা, হলের ভিতরে ঢোকা, যে রেস্ট্রিকশন, আমরা এই ধরনের ক্লাসরুমে ঢোকা অন্যান্য যে রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন আমরা ব্রেক করছি না। আগামীকালকে থেকে আমরা প্রচারণা করতে পারবো। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থীরও। অনেক ছাত্র সংগঠনের প্রার্থীরা তারা রিডিং রুমে গিয়ে প্রচারণা করতেছেন, মিছিল নিয়ে গিয়ে তারা মনোনয়ন তুলছেন, মধ্যরাতে গিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন, কিন্তু তাদের বিষয়ে কোনো নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নাই। এদিকে ছাত্র দলের প্রার্থীরা একই অভিযোগ তুলে বলছে তাদের প্রার্থীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি করা হচ্ছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেই আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন করে তারা টিএসসি অডিটোরিয়ামে এক ধরনের সমাবেশ করে প্রথম দিন আপনার স্ট্যান্ড আপ কমেডি শো, দ্বিতীয় দিন গান বাজনার আয়োজন করেছে, যেটা সম্পর্কে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনারকে জানিয়েছি, চিফ রিটার্নিং অফিসারকে জানিয়েছি, কিন্তু তিনি বলেছেন যে আমি এখন এটা বন্ধ করছি, কিন্তু আমরা দেখতে পেরেছি তিনি বন্ধ করতে সক্ষম হননি। তবে কর্তৃপক্ষ বলছে কারো প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করা হচ্ছে না, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কিছু অভিযোগ পেয়েছি, কিছু সরাসরি ফিজিক্যালি আমরা না, আমাদের সম্মানিত কমিশনার মধ্যে সরাসরি ওনাদের সামনে তাদেরকে সতর্ক করে দিয়েছে, আর কিছু আমরা ওভার দি টেলিফোন আমরা সতর্ক করে দিয়েছি। ইভেন প্রথম দিন আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। ভোটের আগে আনুষ্ঠানিক প্রচারণা চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে তৈরি জীবন রক্ষাকারী ওষুধের যে তালিকা সরকার প্রস্তুত করছে সেখানে থাকা সব ওষুধের দাম সরকারকেই নির্ধারণ করে দিতে হবে। সোমবার বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছে। আগে 739 ধরনের জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করত সরকার, কিন্তু 1993 সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে 177 ধরনের ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেওয়া হয় সরকারকে। ওই বিজ্ঞপ্তি বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট। 2018 সালে ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংস্থা। রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, বেসরকারি ওষুধ প্রস্তুতকারী মালিক সমিতির হাতে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা থাকার ফলে সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হয়। গত 17 আগস্ট অন্তর্বর্তী সরকার নতুন করে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা করার জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে। ওই তালিকায় যেসব ওষুধের নাম থাকবে রায় অনুযায়ী সবগুলোর দাম সরকারকেই নির্ধারণ করতে হবে। আজকে রুল অ্যাবসলিউট করে আদালত যে নির্দেশনা দিয়েছেন, প্রথমত হলো ওই সার্কুলারটাকে বেআইনি ঘোষণা করেছেন এবং সাবসিকুয়েন্টলি বলেছেন বর্তমানে সরকার যে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা করছে সেই তালিকা হওয়ার পরে ওই জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণটা সরকার করবে, এইভাবে আদালত নির্দেশনা দিয়েছেন। রোহিঙ্গাদের ওপর সশস্ত্র ঘাতকদের জাতিগত নিধন বন্ধ করা নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এজন্য আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন তিনি। কক্সবাজারে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি 7 দফা প্রস্তাবও তুলে ধরেন। সেই সাথে নতুন করে রোহিঙ্গারা যাতে আসতে না পারে সেই ব্যবস্থা নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান।
সোমবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ইস্যুতে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা থাকলেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে ২০১৭ সালে এবং এর আগেও সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ। এই জনগোষ্ঠীকে জাতিগত নির্মূলের প্রক্রিয়া থামানো সবার নৈতিক দায়িত্ব। রোহিঙ্গাদের জাতিগত নির্মূল করা থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতার সত্ত্বেও ২০১৭ সালে ও তার আগে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মিদের নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব তুলে ধরেন। বলেন, এই সংকট মিয়ানমারের তৈরি এবং তাদেরই সমাধান করতে হবে। নতুন করে রোহিঙ্গা প্রবেশ বন্ধে ব্যবস্থারও আহ্বান জানান। রোহিঙ্গাদের সংকট মিয়ানমারের সৃষ্টি এবং সমাধান সেখানেই। মিয়ানমার সরকার এবং আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে না প্রবেশ করে। রোহিঙ্গা সংকট সমাধানে এই সম্মেলনে অংশ নিচ্ছে ৪০টি দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরা। সম্মেলনের সুপারিশ ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চ পর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ ১১ দেশ। এক যৌথ বিবৃতিতে এই প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ডও। বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ৮ বছর পূর্তিতে দেশগুলো এ অঙ্গীকার করল। বিবৃতিতে মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতনের মুখে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্মরণ করা হয়। বলা হয়, বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছেন। এখনও আশ্রয় শিবিরে থাকতে নতুন করে লোকজন আসছেন। এজন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয় বিবৃতিতে। বিশেষ করে নতুন করে আসা লোকজনদেরও আশ্রয় ও নিরাপত্তা দিয়ে চলেছেন এবং জীবন রক্ষাকারী মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। সকালে অভিযোগপত্র গ্রহণ করেন চট্টগ্রাম মহানগর হাকিম এস.এম. আলাউদ্দিন। শুনানিতে মামলার বাদী নিহত আলিফের বাবা জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, অভিযোগপত্রে ৩৮ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় গগন দাস, বিশাল দাস, রাজ কাপুর ও সুকান্ত দত্তকে অব্যাহতির আবেদন করেন। এ সময় আইনজীবীরা জানান, অস্ত্র, মাদক, চুরি, ডাকাতি সহ ৮টি মামলার আসামি সুকান্ত। আলিফ হত্যায় তার সম্পৃক্ততা রয়েছে উল্লেখ করে অভিযোগপত্রে তার নাম রাখার আবেদন জানানো হয়। পরে আদালত সুকান্ত সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এই মামলায় ৩৯ জনকে চার্জশিটভুক্ত রাখা হয়েছে। তার মধ্যে ২০ জন গ্রেফতার আছেন, ১৯ জন পলাতক রয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আদেশ করেছে। রাজধানীর যাত্রাবাড়ি থানার বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এ আদেশ দেন। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে সিআইডির তদন্ত কর্মকর্তা। রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি, পরে রাতে তাকে ঢাকায় আনা হয়। পুলিশ জানিয়েছে, সিআইডির একটি দলের বিশেষ অভিযানে বরিশালে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি সহ ২৫ জন সহ অজ্ঞাত আরও ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে। এর আগে ১৭ আগস্ট একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। সোমবার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তা দাখিল করা হয়। দ্রুত তদন্ত শেষ করায় সন্তোষ প্রকাশ করেছেন তুহিনের স্বজনরা।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের পর ১১ কর্মদিবসের মাথায় মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সোমবার গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তি সহায়তায় মামলার সব আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে তারা। আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত যে ৮ জন ছিল সবাইকে আমরা গ্রেপ্তার করেছি এবং সবার নামে চার্জশিটে তাদের সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে পুলিশ অভিযোগপত্র দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তুহিনের স্বজনরা, জানান দ্রুত বিচারের দাবি। চার্জশিট দিছে, এটা খুব ভালো কথা। এখন আমার মনে কথা হচ্ছে যে আমার স্বামীকে যে কারণে খুন করা হয়েছে, যে একটা মোবাইল ভিডিও ফুটেজ ধারণ করার কারণে, আমি চাই যে আপনারা দ্রুত সে মোবাইলটা উদ্ধার করার ব্যবস্থা করুন। গেল ৭ আগস্ট গাজীপুরের চান্দনা এলাকায় এক ব্যক্তিকে কোপানো ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪১২ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে শুধু আগস্ট মাসেই এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮,০৬৪ জন আর মারা গেছেন ৩৫ জন। এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে ১,৩০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকায় ৪৩৪ জন এবং বাকিরা সারা দেশে। আর চলতি বছর সব মিলিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯,০৪৪ জন। এছাড়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রতি মাসে ডেঙ্গু রোগী ও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।